সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্প সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান শিল্পস্বরে। শিল্পস্বরে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সময়ের তরুণ তিনজন লেখক, যারা নিজেদের মেধা, প্রজ্ঞা, মনন এবং শ্রমের মধ্য দিয়ে ইতিমধ্যেই আমাদের পাঠক সমাজের কাছে একটি আলাদা জায়গা করে নিয়েছেন। আমার ডান দিকে তরুণ কবি তুষার কবির, কবি এবং প্রাবন্ধিক ফারুক সুমন, আর এই প্রান্তে আছেন কথাশিল্পী, গল্পকার নাহিদা নাহিদ। তরুণ কবি, লেখক, গল্পকার বৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাই শিল্পস্বরে। শুরু করতে চাই তুষার কবিরকে দিয়ে। মূলত কবিতা বিষয়টি তো সময় থেকে সময়টা বাকবদল হয়, এবং এখন যে আমরা যে সময়টি দাঁড়িয়ে আছি সেটা বলা যায় অত্যন্ত যে খুব তথ্য প্রযুক্তি এবং অন্যান্য যে মাধ্যমগুলো, এটার একটা বলা যায় বুমিং, স্প্রেড আউট যেভাবে হয়েছে। তো সুতরাং এখানে এখন আর প্রকাশ করার মাধ্যমের কোনো অভাব নেই। বহুমাত্রিক মাধ্যম আছে, যেটা হয়তো আমরা যদি ফিরে তাকাই, পিছনের দিকে যাই 30-এর দশকে বা তারও পরে, যেটা দুর্লভ ব্যাপার ছিল। ফলে এখন কবি নিজেকে এক্সপ্লোর করাটা বা যে কোনো লেখক কম্পারেটিভলি অনেক সহজ, এটা আগের চেয়ে অবশ্যই সহজ। আর এখন বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল অনেক লেখা হচ্ছে। কবিতায় দেখা যাচ্ছে যে যেটা এখন অনেক অনলাইন পোর্টাল চলে আসছে, ওয়েবজিন, যেখানে হার্ড কপি এবং সফট কপি দুটারই একটা কম্বিনেশন, এখন যে কম্বিনেশনের মাধ্যমেই কবিরা লিখছেন। এবং অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে বিভিন্ন অনলাইন পোর্টালে লেখাটা খুব, যখন অনেকে অনলাইনেই তার মোবাইলে বা এভাবে পড়ে নিচ্ছেন, প্রতিক্রিয়াও ইনস্ট্যান্ট পাচ্ছেন, যেটা হচ্ছে আগে হয়তো এটা অনেকটা সম্ভব ছিল না। ফলে এখানে নিজের একটা নিজেকে রেকটিফিকেশনের বা এডিট করার একটা তাৎক্ষণিক সুযোগ চলে আসছে একজন লেখকের কাছে, কবির কাছে। তো এইরকমই একটা, আমি বলতে চাচ্ছি যে বর্তমানে যে একটা আমরা যে প্ল্যাটফর্মটা পাচ্ছি, এই প্ল্যাটফর্মে ইজি, স্মুথ এবং অনেকটা কি বলা যায় প্রযুক্তি নির্ভর একটা প্ল্যাটফর্ম, যেখানে একজন লেখক হয়তো নিজেকে খুব ইজিয়ার ওয়ে সহজে উপস্থাপন করতে পারছেন, যেটা আগে হয়তো ছিল না, কঠিন ছিল। নাহিদা, আপনার কাছে যেতে চাই আমি। কবি তুষার কবিরের প্রসঙ্গ ধরে যদি বলি, যে নিরীক্ষার যে বিষয়টি এবং আমাদের প্রচার বা প্রকাশের যে সহজ মাধ্যমগুলো, আপনি যেহেতু ঢাকার বাইরে থাকেন, এই সুযোগগুলো আপনি কিভাবে নিচ্ছেন? আমি তুষার কবিরের প্রসঙ্গ ধরেই বলতে চাই। উনি যেহেতু কবিতার মাধ্যম থেকেই বলেছেন যে কবিতার যে নিরীক্ষার প্রবণতা এবং সাহিত্যের সবগুলো প্রবণতার মধ্যে নিরীক্ষার প্রসঙ্গটা চলে এসেছে, এবং সেটা খুব সহজভাবে প্রকাশ করতে পারছি। ওনার কথার সাথে সহমত জানিয়েই বলছি যে এখন প্রকাশের যে মাধ্যমগুলো আমরা দেখছি, সেটা কিছুদিন আগেও ছিল না। এখন আমরা কিন্তু সেই সংবাদপত্রের জন্য সংবাদপত্র মুখী হয়ে থাকছি না। কারণ কি, এখন ওয়েবজিন এসেছে, ওয়েব পোর্টাল, ওয়েবজিন, এগুলো খুব সহজে লেখকের কাছে পৌঁছে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে দিনকে দিন প্রযুক্তির উন্নতির কারণে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য সাহিত্য চর্চাটা অনেক বেশি সহজসাধ্য হয়ে যাচ্ছে। কারণ আগে একটা লেখা পত্রিকায় যাওয়া পর্যন্ত পৌঁছাতে অনেকগুলো ধাপ পার হতে হতো। প্রথমত হাতে লিখতে হতো, সেটা পাণ্ডুলিপি তৈরি করা, ডাকে পাঠিয়ে দেয়া, আর এখন মেইল করে দিলেই হচ্ছে। বা মেইল কেন, আপনি আপনার মোবাইল থেকেই ট্রান্সফার করে দিতে পারছেন। আবার প্রকাশক, বিশেষ করে সম্পাদক খুব সহজে ফেসবুকিং এর কারণে, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে খুব সহজে লেখাটা চেয়ে ফেলছেন। যে কোনো একটা আয়োজনে যে গল্প সংখ্যা হচ্ছে বা কবিতা সংখ্যা হচ্ছে, আপনার একটা লেখা দেন, অল্প সময়ের মধ্যে গোছানো থাকলে দিয়ে দিতে পারছি। আমার মনে হচ্ছে আমার অবস্থান ঢাকায় না থাকলেও এই অনুপস্থিতিটা আমার মনে করছি না যে আমি সাহিত্যিকদের সাথে বা সাহিত্যের সাথে সম্পৃক্ত নেই, বরং আমার মনে হচ্ছে সাহিত্যের যে বিস্তার, যে পরিমণ্ডল, আমি তার ভেতরেই আছি। সুন্দর বললেন। ফারুক সুমন, আপনি কবিতার পাশাপাশি প্রবন্ধ লিখছেন, এবং আমি যতটুকু জানি আপনিও এই আধুনিক যে মাধ্যম, এই মাধ্যমের সাথে সম্পৃক্ত একজন লেখক। আপনি এই সুবিধাটা কিভাবে নিচ্ছেন? সাহিত্যের যতগুলো মাধ্যম আছে, কবিতা হচ্ছে ভাব নির্ভর আসলে শিল্প,
এখন এই ভাব নির্ভর শিল্পটাকে এই সময়ে এসে আমরা নানান জায়গা থেকে বিশ্লেষণ করার প্রয়াস রাখি। আমরা যদি আমাদের অতীত যে সাহিত্য বা আমাদের অগ্রজরা যারা লিখেছেন, রবীন্দ্রনাথ থেকে শুরু করে পর্যায়ক্রমে যারা আছেন, সেই সাহিত্যের সাথে বর্তমান সময়ের কবিতাকে একটা তুলনামূলক জায়গায় খুব সংক্ষিপ্ত পরিসরে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কবিতার যে আঙ্গিক পরিবর্তনটা, এই আঙ্গিকের যে এক্সপেরিমেন্ট, এটাকে সমকালে খুব সহজভাবে অনেকেই নিতে চাচ্ছেন না, এবং বরাবরই কবিতা পাঠক বিচ্ছিন্ন। এর পাশাপাশি কবিতার চর্চার বা সাহিত্য চর্চার যে মাধ্যমগুলোর কথা এসেছে, আপনি খেয়াল করে দেখবেন আমাদের অগ্রজ যারা আছেন অনেকেই ফেসবুক সাহিত্য নামে অনেক সময় তাচ্ছিল্য প্রকাশ করেন। অর্থাৎ এই সময়ে যারা নতুন নতুন সাহিত্য চর্চা করছেন অনেকেই সেটা ফেসবুক সাহিত্য হিসেবে, কিন্তু আপনি বা আমরা যদি দেখি এই সময়ে এসে আমাদের অগ্রজরাই কোন একটা বিশেষ দৈনিকে তার কবিতা যখন ছাপা হয়, তিনি তার ফেসবুক টাইমলাইনে সেটা আবার আপলোড করছেন। তার মানে আমার কাছে মনে হচ্ছে যে সমকাল থেকে আসলে কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক কারোরই মুক্তি নেই, এবং ফেসবুক এই সময়ের অন্যতম একটা মাধ্যম, বিশেষ করে গণমাধ্যমের গণমুখী মানুষের যে কণ্ঠ সেটা পরিণত হয়েছে, যার কারণে সাহিত্য চর্চার এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি ফেসবুক এই সময়ে সাহিত্য চর্চার একটা গুরুত্বপূর্ণ স্থানকে নট অনলি ফেসবুক, আমরা মনে করি যে যোগাযোগের যতগুলো নেটওয়ার্ক আমাদের তৈরি হয়েছে, এগুলো আমাদের চিন্তা, আমাদের সৃষ্টিশীলতা বা সৃজনশীলতাকে গতিময় করছে। মূলত এটাই বলতে চাচ্ছি। এখানে আমি একটু বলতে চাচ্ছি, এই যে প্রচার আর নিরীক্ষা দুইটা শব্দ কিন্তু আলাদা। আমরা প্রচারমুখী হতে গিয়ে নিরীক্ষার জায়গাটা কিন্তু সরে আসছি। তুষার কবির যেটা বললেন, ফারুক সুমন যেটা বললেন, একজন বলেছেন নিরীক্ষার জায়গাটা, যে আমরা নিরীক্ষা করছি, নতুন নতুন প্রকরণ, নতুন নতুন ভাব, নতুন নতুন বিষয়বস্তু নিয়ে আমরা পাঠকের কাছে আসছি। কিন্তু এই প্রচারের কারণে অনেক সময় যেটা হচ্ছে যে প্রচারটাই গুরুত্ব পেয়ে যাচ্ছে, যে একজন লিখছে, আরেকজন লিখছে, সেটা পোস্ট করছে, সেটা আমরা দেখছি, আমাদের ভেতরে একটা তাড়াহুড়া কাজ করে যে আমাকেও লিখতে হবে, আমাকেও দিতে হবে। সাহিত্য খুব অল্প সময়ের বিষয় হয়ে যাচ্ছে, যে একটা সাহিত্য, একটা উৎকৃষ্ট সাহিত্য তৈরি হওয়ার পেছনে অনেক শ্রম, অনেক সাধনা, অনেক পড়াশোনা বা নিজের বোধের জায়গাটাকে সমৃদ্ধ করে একটা সাহিত্য তৈরি করতে হয়। তো এই অতিরিক্ত প্রচার, এই প্রচার যন্ত্রের কারণে নিরীক্ষা থেকে আমার মনে হয় যে আমরা কিছুটা হলেও চমৎকার প্রসঙ্গ। নাহিদা, তুষার, আপনার কি অভিমত? নাহিদার তাৎক্ষণিক ফিডব্যাক পাওয়ার যে একটা আকুলতা বা তাৎক্ষণিক ফিডব্যাক, লাইক, কমেন্ট পেয়ে এটাকে কবিতাকে মূল্যায়ন করার যে একটা প্রকৃত মূল্যায়নের যে জায়গাটা, এটা আসলেই হয়তো অনেকে বিভ্রান্ত হচ্ছেন। দেখা যাচ্ছে যে একটা যে কোনো একটা কবিতায় হয়তো দেখা যাচ্ছে প্রচুর এটার কমেন্টস পড়েছে বা প্রচুর লাইক, তাতে হয়তো ভাবছেন যে এটা অনেক একটা উৎকৃষ্ট কোনো একটা কবিতা। সেরকম কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছেও না। একটা দৈনিক বা লিটল ম্যাগাজিনে একটা লেখা ছাপা হলো, তো আমরা কিন্তু লিটল ম্যাগাজিনের ব্যাপারটা হয়তো বলিনি, কিন্তু লিটল ম্যাগাজিনও কিন্তু একটা শক্তিশালী একটা লিটারারি একটা মিডিয়া। হ্যাঁ, এখন আপনি হয়তো দেখবেন অনেক ছোট কাগজ কিন্তু আবার তাদের অনলাইন ভার্সন করেছে, হার্ড কপির পাশাপাশি অনলাইন ভার্সন করেছে। তো দেখা যাচ্ছে যে দুইটা হার্ড মিডিয়া এবং সফট, যে আমরা যেটাকে বলছি অনলাইন বেসড মিডিয়া, দুইটাই কিন্তু সমানভাবেই আমরা চাচ্ছি যে সমানভাবে সক্রিয়। এখন নিরীক্ষা ছাড়া আসলে সাহিত্য হবে না এটা, কেননা একটা কথা কিন্তু আছে, কবিতার ইতিহাস টেকনিকের ইতিহাস। হ্যাঁ, কবিতার ইতিহাস টেকনিকের ইতিহাস। এখন এক একজন কবির কিন্তু নিজস্ব কিছু ইন্ডিভিজুয়াল কিছু টেকনিক থাকে। যেমন আমি যতটুকু রিকল করতে পারি, ডিলান টমাস তার কবিতায় লেখার আগে তার একটা নির্মাণ কৌশল ছিল যে সে কিছু চিত্রকল্প আগে টুকে নিতেন, কিছু ইমেজ ক্রিয়েট করতেন। এই তথ্যটি আমাদের জানা ছিল। এগুলো ঠাস বুনটে সে কিন্তু একটা কবিতায় এটাকে কনভার্ট করতেন। বা আমরা অনেকের এক এক ধরনের, কেউ এজরা পাউন্ড আছে, এজরা পাউন্ড কিছু শব্দ আগে টুকে নিতেন, তারপরে সেগুলো এখন নিরীক্ষা বিভিন্ন রকম হতে পারে। এবং নিরীক্ষা আপনি যদি আধুনিকতাবাদী সাহিত্যের দিকে আমরা তাকাই, যেমন ফরাসি যে মুভমেন্টটা ছিল, প্রতীকবাদ, সিম্বলিজম, এটা কিন্তু বিশাল এবং একটা অভিঘাত এনেছিল সেই সময়। হ্যাঁ, এবং আরো যে মডার্নিজমের যে আরো অন্যান্য গুলো, সুরিয়ালিজম, আমি তো মনে করি সুরিয়ালিজম সাহিত্য শুধু না, শিল্পকলা, চিত্রকলা, যেমন সালভাদর দালির
সালভাতোর দালির যে আমরা যে সময়ের যে ঘড়ি চুইয়ে বলে চুইয়ে পড়ছে, পড়ছে, এগুলো একটা মহাকালিক একটা মানে যে এদের বিস্তার। এবং আমরা এখানে দেখি আব্দুল মান্নান সৈয়দের কবিতায় পরাবাস্তব যে জন্মান্ধ কবিতা গুচ্ছ, জন্মান্ধ কবিতা গুচ্ছ, আবিদ আজাদ, এরা কিন্তু পরাবাস্তববাদী নিয়ে অনেক কাজ করেছে। এবং পোয়েটিক ডিকশনে যে নতুনত্ব আনার ব্যাপারে আমাদের দেখেন এখানে শহীদ কাদরী, তার কিন্তু বই হচ্ছে 3টা, কিন্তু সে কিন্তু পোয়েটিক ডিকশনে নতুনত্ব এনে সে কিন্তু একটা নিজস্ব কণ্ঠস্বর তৈরি করতে পেরেছে। বুঝলাম যে এটি শহীদ কাদরীর আবুল কবিতা। হাসান, আবুল হাসানের কাব্যগ্রন্থও কিন্তু 3টি, রাজা যায় রাজা আসে, রাজা যায় রাজা পৃথক আসে, পালঙ্ক, এবং আরেকটি হচ্ছে যে তুমি হরণ যে তুমি হরণ করো। এই 3টি বই। এবং সেও কিন্তু একটি নিজস্ব টোন ক্রিয়েট করেছে। আমি যদি মধ্যযুগের কবিতায় যাই, আধুনিক রোমান্টিক যুগ, আধুনিক যুগ, মানে উত্তরাধুনিক সব ক্রম, মানে এটা যদি আমি ক্রোনোলজিক্যালি এগোই, আমার যদি বিস্তর পঠন পাঠন না থাকে, আমি যদি সুরিয়ালিজম কি না জানি, বা আমি যদি কবিতার আরো যে ক্রাফটসম্যানশিপ গুলো আছে যদি না জানি, তাহলে ডেফিনেটলি আমি এই সময় একটা উৎকৃষ্ট কবিতা লিখতেই পারবো না। মানে গাইতে গাইতে গায়ন সেটা মধ্যযুগের ওই যে বরু চণ্ডীদাস বা তাদের জন্য হয়তো ছিল, কিন্তু এখন কিন্তু কেউ গাইতে গাইতে গায়ন না, হবে না। এই ব্যাপারে তাকে দ্বিমত আছে। প্রকরণ কৌশল জেনে তারপরে লিখতে না, হবে। এই ব্যাপারে দ্বিমত আছে। আমরা জানি সকলেই কবি না, কেউ কেউ কবি। এটা যদিও কারো বিখ্যাত কারো উক্তি হয়ে থাকলো, এটা কিন্তু আমরা জানি কবিতা হচ্ছে ভাবের বিষয়। যে দেখা গেল যে কবিতা মানুষ লিখছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কৈশোরকালীন সময়টা যখন মানুষ প্রেমে পড়ছে, তার ভেতরে আবেগ জন্ম নিচ্ছে, তখন কবিতা লিখছে। তারপর একটা মানুষ যখন রাস্তা চিনে ফেলে বা ছবি আঁকার প্রকরণটা জেনে ফেলে, নিখুঁত ছবি আঁকে, নিখুঁত ভাবে ওই দৃশ্যটাকে দেখলে কেউ বিশ্লেষণ করতে পারবে, হ্যাঁ এখানে কি কি আছে। যেমন অনেকের চিত্রকর্ম আমরা বুঝি না, সাধারণ দৃষ্টিতে বোঝা যায় না, চোখে বোঝা যায় ঠিক না। তেমনি যে নির্মাণ সম্বন্ধে যখন আমাদের অনেক বেশি জ্ঞান চলে আসে, অনেক বেশি থিওরি আমরা জেনে ফেলি, তখন ওই আলোকে বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে শিল্পের যে একটা আলাদা সুর আছে, একটা আবেগ আছে, একটা আবেদন আছে, অনেক ক্ষেত্রে সেটা হারিয়ে যায়। ফারুক সুমনের কাছে একটু যেতে চাই যে কবিতার পাশাপাশি আমরা জানি যে প্রবন্ধ হচ্ছে যে সাহিত্যের একটু কি বলবো যে গাঢ়, একটু ভারী, কি ওজনদার একটি মাধ্যম, এবং এখানে পাণ্ডিত্যের প্রসঙ্গটি এসে যায়। তো ফারুক সুমন, আপনি 90 দশকের একজন লেখক এবং নাহিদাদের সমসাময়িক, তো কবিতার পাশাপাশি প্রবন্ধটাকে আপনি কিভাবে আত্মস্থ করলেন বা গ্রহণ করলেন? আমার মধ্যে এক ধরনের হতাশা আছে এই জায়গায়। আপনি দেখুন, মানে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, সুধীন দত্ত কিংবা বুদ্ধদেব বসু, আমাদের বাংলা সাহিত্যে যারা হচ্ছে যে স্বনাম খ্যাত সাহিত্যিক আছেন, প্রত্যেকেই কবিতা, গল্প, উপন্যাসের পাশাপাশি প্রবন্ধ, উৎকৃষ্ট সাহিত্য সমালোচনা কিন্তু লিখেছেন। এই সময়ে এসে যারা লিখছেন, বিশেষ করে কবি, গল্পকার, তারা কিন্তু এই প্রবন্ধ বা সমালোচনা সাহিত্য যে তাদেরকে লিখতে হবে, এবং আপনি খেয়াল করে দেখবেন একজন কবির হাতের লেখা প্রবন্ধ বা সমালোচনা যেরকম হবে, ঠিক শুধু প্রাবন্ধিকের লেখাটা কিন্তু সেরকম হবে না। এই কারণে আমার কাছে মনে হয় যে এই জায়গায় আমাদের কবি, গল্পকার কিংবা ঔপন্যাসিক, নাট্যকার এই জায়গায় কলম ধরা দরকার। কারণ আমাদের সমালোচনা সাহিত্য বলি বা প্রবন্ধ সাহিত্য বলি, এই জায়গায় পিছিয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। এই বিষয়ে একটু বলি যে প্রবন্ধ সাহিত্য হারিয়ে যাচ্ছে, কথাটা কি পুরোপুরি ঠিক কিনা? কারণ হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার কারণে সবাই পাঠ প্রতিক্রিয়া খুব দ্রুত ব্যক্ত করছে। পাঠ প্রতিক্রিয়া, ওইটা প্রতিক্রিয়ার মধ্যে থেকে যায়, কিন্তু একটি মননশীল প্রবন্ধ রচনার জন্য যে একনিষ্ঠতা, প্রস্তুতি, এটা একটা প্ল্যাটফর্ম, একটা এর ব্যাপার। আমরা আবার তিনজনের কাছে আসবো, তার আগে আমি প্রবন্ধের বিষয়টা যখন আসলো এবং যেটা নোটিস হলো যে প্রবন্ধ লেখাটা কবিদের উচিত, এবং এটা আমার কিন্তু এই যে কুঠুরি স্বর, এটা কিন্তু একটা প্রবন্ধের বই, এবং এখানে আমি আপনার আহসান হাবিব, হুমায়ুন আজাদ, শিকদার আমিনুল হক, জীবনানন্দ দাশ, পশ্চিমবঙ্গের উৎপল কুমার বসু, এদের কাব্য প্রবণতা এবং কাব্য প্রকরণ কৌশলগুলো নিয়ে এটা কিন্তু একটা অ্যানালিটিক্যাল একটা মানে প্রবন্ধের বই। তো আমি মনে করি হ্যাঁ, প্রতিটা কবিরই এরকম কিছু প্রবন্ধ, মানে কিছু জিনিস শনাক্ত করা দরকার, কিছু জিনিস তার কাব্য প্রবণতাগুলো চিহ্নিত করা দরকার। এই প্রবন্ধের মানে এটা হচ্ছে যে একটা নিবিড় গবেষণার একটা কাজ প্রবন্ধ। এটা শুধু কবিতার জন্য নয় তুষার, আমি মনে করি নাহিদাকে একটু শেয়ার করি। একটু যদি আমি বলি যে কুঠুরি স্বর, আমি যখন নামটাই যখন রাখলাম, তখন কিন্তু কেউ কেউ ভেবেছে এটা কবিতার বই বা এরকম। তো দু একজন
একটু যারা আমাকে পরামর্শের মতো দিলেন যে এখানে এটা যে প্রবন্ধের বই, মানুষ এটা বুঝবে কিভাবে, মানে এটা কি নামটা কি এরকম করা যায় না, কুঠুরিস্বর ও অন্যান্য প্রবন্ধ? আমি বলছি না, এটা কেন প্রবন্ধের বই আমাকে উপরে লিখেই দিতে হবে কেন যেটা প্রবন্ধের বই পাঠক পড়ে এটা হ্যাঁ পাঠক পড়বে, মানে সুন্দর কথা। পাঠককে আমি পাঠ ভিতরের কেন এক্সেসটা করতে দিব না, মানে আগে একটা নাম দেখেই সে ওখানে থেমে যাবে কেন, বা নাম নিয়ে সে লেটস হিম মানে মানে গো থ্রু, হ্যাঁ তাকে পড়তে দেওয়া উচিত আমাদের। তো আমি সেটাই, এবং এখানে যে আমি অনেকগুলো যেমন প্রবন্ধের শিরোনাম উদাহরণস্বরূপ আমি দিচ্ছি যে আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। আচ্ছা, এটা কি কিন্তু শিরোনাম? হাসান হাবিবের একটা কবিতার শিরোনাম, হ্যাঁ, বা হুমায়ুন আজাদকে নিয়ে লেখা যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য। তারপরও আমি বলবো যে কবিতা লেখার জন্য ভাবটা যেহেতু জরুরি, গল্পের জন্য যেমন প্লট, আমরা হাঁটতে ঘুরতে ফিরতে অজস্র গল্প আমাদের মাথায় ঘুরে, তো সেখানে দেখা যায় যে আমরা অনেক কিছু চিন্তা করি না, যে আগেই মাথায় থাকে যে এটাকে পরিবেশন করব এমন আবহে যেন পাঠক টেনে আসে। কিন্তু প্রবন্ধের ক্ষেত্রটা তো আলাদা, প্রবন্ধে সব তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রসগ্রাহী করে উপস্থাপন করতে হয়। গল্পের যে আসলে দুইটা ধারা আছে, সেই ধারার মধ্যে আপনার কি মনে হয়, আপনি যে লিখছেন জনপ্রিয় ধারাটা আপনার অন্বিষ্ট বিষয়, না আসলে সিরিয়াস ধারা যেটা আমাদের ক্লাসিক গল্প বা উপন্যাস, সেই ধারাটার দিকে আপনি লিখতে চাচ্ছেন? আমার মনে হয় দুটো ধারাই প্রয়োজন। কারণ হচ্ছে শিল্পী মাত্রই চায় পাঠক সমাদৃত হতে বা জনসমাদৃত হতে। যে কেউ যদি না চায়, যে হচ্ছে প্রচার বিমুখ, সে ব্যক্তিগত ডায়েরিতে লিখবে, সে নিশ্চয়ই পত্রিকাতে ছাপাবে না, সে নিশ্চয়ই মিডিয়ার সামনে আসবে না। অতএব যেহেতু মিডিয়ার সামনে তার লেখাটাকে উপস্থাপন করছে, তাহলে প্রচারের ব্যাপারটা আসছেই। তাহলে প্রচারের ব্যাপারটা আসলে জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষাটাও আসছে, সবাই চায় জনপ্রিয় হতে। তো এখানে প্রশ্ন এসে যায় যে অজনপ্রিয়তার যে ধারাটা, অনেকেই পাঠক সমাদৃত না হলে ভেবেই নিচ্ছে যে আমি খুব সিরিয়াস ধারার লেখক, আমারটা দর্শক নিচ্ছে না। তা কিন্তু নয়, কারণ গল্পের অনেকগুলো পথ আছে। যেমন হুমায়ুন আহমেদ যেমন সরল প্লটে গিয়েছেন, গল্পের বুননে সবাইকে টেনে নিয়েছেন। কিন্তু আমরা যদি আখতারুজ্জামান ইলিয়াসকে দেখি, বা আমরা যদি শওকত ওসমানকে দেখি, বা আমরা যদি শহীদুল জহিরকে দেখি, হালের শহীদুল জহির কি করেছেন, গল্পের প্লট এত দূর ছড়িয়ে দিয়েছেন যে গল্প ছড়াতে ছড়াতে অনেক দূর চলে গিয়েছেন, সেগুলোকে আবার টেনে একেবারে শেষে গিয়ে এক জায়গায় কেন্দ্রীভূত করেছেন। এই যে প্লটগুলো ছড়িয়ে দিয়ে দিয়ে পাঠককে মনোযোগ ধরে রেখে আবার কেন্দ্রীভূত করা, এই নিরীক্ষাটা অনেকে করতে গিয়ে পারছে না বলেই নিরীক্ষার ক্ষেত্রে পাঠককে টেনে রাখতে পারছে না। ভাষার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ভাষা, যেমন হুমায়ুন আহমেদের প্রসঙ্গ যেহেতু এসেছে, হুমায়ুন আহমেদের ভাষা তরতর করে চলে যাচ্ছে, নদীর মতো ছলছল করে চলে যাচ্ছে। আবার আমরা দেখছি যে মাহমুদুল হকের ভাষা, সেটা হচ্ছে অন্যরকম একটা কাব্যের ঘোর, মনে হচ্ছে যত পড়ছি ততই তলিয়ে যাচ্ছি। এই ডুব দেওয়ার আকাঙ্ক্ষা আমাদের কয়জনের আছে? সম্প্রতি আমি একটা প্রবন্ধ লিখেছি, বিতর্কের বৃত্তে শামসুর রহমান আল মাহমুদ। আপনি দেখুন, আমার কেন জানি মনে হয় শামসুর রহমান এবং আল মাহমুদ দুজনেই দুইটা সামিয়ানার নিচে গিয়ে দাঁড়িয়েছেন মতাদর্শের জায়গায়, এবং দুজনেই তাদের নিজস্ব বলয়ে কিছু সাগ্রেদ বা শিষ্য তৈরি করতে সক্ষম হয়েছেন। যার কারণে আমি মনে করি শামসুর রহমানের যারা শিষ্য বা যারা অনুরক্ত ভক্ত পাঠক আছেন, তারা শামসুর রহমানকে ক্ষতিগ্রস্ত করেছেন, আবার একইভাবে তার আল মাহমুদের অন্ধ যারা সমর্থক বা পাঠক গোষ্ঠী আছেন, তারা আল মাহমুদকে ক্ষতিগ্রস্ত করেছেন। শামসুর রহমানের কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে হ্যাঁ, একটি কারণে শামসুর রহমানের কবিতা আমাদের এই মাটি মানুষ বা আমরা শামসুর রহমানের কাছে আসলে নত জানু, সেই জায়গাটা হচ্ছে শামসুর রহমানের কবিতায় যে আমাদের স্বাধীনতার যে বাট, আমাদের দেশ সৃষ্টির যে আমাদের স্বাধীনতা, আমাদের গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, 52 ভাষা আন্দোলন, স্বৈরাচারী আন্দোলন, সকল ক্ষেত্রেই শামসুর রহমানের কলম ছিল সরব এবং প্রাণবন্ত। এই জায়গায় আমার কাছে মনে হয় যে আজ থেকে 100 বছর পরে যদি আমাদের বাংলাদেশের ইতিহাস হারিয়েও যায়, শামসুর রহমানের কোন কবিতার গ্রন্থ খুলে খুলে একটা ইতিহাস তৈরি করা যাবে কিন্তু নিশ্চয়ই। হ্যাঁ, তো এই জায়গায় অর্থাৎ আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের ইতিহাসের প্রেক্ষাপটে শামসুর রহমান প্রধান। কিন্তু কবিতার যে নিখাদ স্বাদ, কবিতার যে বিমূর্ত যে প্রকাশ, সেই জায়গায় হ্যাঁ কোথাও কোথাও শামসুর রহমানের কবিতা চিৎকার, স্লোগান কিংবা সংবাদ পাঠের মতো মনে হয়েছে। হ্যাঁ, যদিও কোথাও কোথাও মনে হচ্ছে যে তিনি চিত্রকল্পের কিছু অভিনবতা দেখিয়েছেন, যেটা আমরা জানি। এই জায়গায় তিনি দ্বিমত করেন, তাহলে আল মাহমুদ এই জায়গায় কবিতার এই জায়গাটাতে এগিয়ে আছেন। আমাদের ইচ্ছে ছিল দুই কবি কণ্ঠে দুটো কবিতা শোনার, সে সুযোগ আমাদের আর হলো না। আমি আলোচনা অংশ নেওয়ার জন্য, এই শিল্পস্বরে আসার জন্য কথাশিল্পী নাহিদা নাহিদ, কবি ফারুক সুমন
এবং কবি তুষার কবির, আপনাদের তিনজনকেই অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা শুনলাম, আড্ডা দিলাম আমাদের সময়ের তিনজন তরুণ লেখকের সাথে। তারা তাদের আত্মজাত যে প্রণোদনা থেকে সাহিত্য চর্চা করেন, এর পাশাপাশি যেই অনুষঙ্গ প্রসঙ্গ তা নিয়ে কথা বললেন, কথা শোনালেন, আমাদের নতুন কিছু জানান দিলেন। আমরা তিনজনকে অভিনন্দন জানাই এবং আগামী অনুষ্ঠানে আবার অন্য কোনো লেখকের নতুন অভিজ্ঞতা, নতুন বয়ান, নতুন গল্প, নতুন কথা নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন।